দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, আমাদের শরীর সচল রাখতে প্রধান ভূমিকা পালন করে হৃৎপিণ্ড, অথচ এর যত্নে অনেক সময় আমরা উদাসীন। কিছু সহজ পরিবর্তনের মাধ্যমেই হৃৎপিণ্ডের নানান রোগ থেকে নিজেকে ও প্রিয়জনকে সুরক্ষিত রাখা সম্ভব। বিশেষ করে তরুণদের মধ্যে যেভাবে হৃদরোগ বাড়ছে তা নিয়ে সচেতন হওয়া জরুরি। তাই আজকের আলোচনার বিষয় হৃদরোগে প্রতিরোধে করণীয়, এবং আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ণব কুমার চৌধুরী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বারে। ডাক্তার অর্ণব কুমার চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর সন কলে। ধন্যবাদ আপনাকে। আমার হৃৎপিণ্ড সুস্থ আছে কিনা বা 10 বছর পরে আমার কোনো রকম হৃদরোগ হতে পারে কিনা তা আমি কি করে বুঝবো? খুবই সুন্দর একটা প্রশ্ন। হৃদরোগ বিশ্বব্যাপী যে মহা বিপর্যয় আকার ধারণ করেছে, এই জন্য আসলে হৃদরোগ সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। এবং যেহেতু হৃদরোগে মৃত্যুর হার অনেক বেশি থাকে, এজন্য যে কোনো মানুষ, এবং আমাদের চেম্বারেও কিন্তু যে কোনো পেশেন্ট এসে জিজ্ঞাসা করে যে আমার তো বয়স হয়ে গিয়েছে ডাক্তার সাহেব, 40 বছরের বেশি, আমার কি পরবর্তীতে হার্টের সমস্যা হতে পারে কিনা, বা আমার এরকম সিমটম হচ্ছে, আমার কি হার্টের সমস্যা আছে কিনা। তো তখন আমরা তাদেরকে বলি যে আপনি যদি আপনার যে স্বাভাবিক কাজকর্ম আছে সেই কাজকর্ম যদি করতে গিয়ে আপনার বুকে যদি কোনো ব্যথা না হয়, বুক যদি ধরফর না করে, হাত পায়ে যদি কোনো কারণে পানি না আসে, তাহলে ধরে নিতে হবে যে আপনার আপাত দৃষ্টিতে হৃৎপিণ্ডের কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ইম্পর্টেন্ট কয়েকটা সিমটম, প্রথম যে সিমটমটা আমরা বলি বুকে ব্যথা। বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু সেটা হৃৎপিণ্ডর কারণে হচ্ছে কিনা সেটা কিন্তু একজন হৃদরোগ বিশেষজ্ঞ ছাড়া কিন্তু একজন পেশেন্ট কিন্তু নিজে ডিফারেন্সিয়েট করতে পারে না। তো বুকে ব্যথার পেশেন্টই কিন্তু আমাদের কাছে সবথেকে বেশি আসে, এবং পরিশ্রম করতে গিয়ে যদি এই বুকে ব্যথা না হয়, বা তার যদি শ্বাসকষ্ট না হয়, তিনি যদি অল্প কাজে হাঁপিয়ে না ওঠেন, তার কোনো কারণে যদি হাত পা না ফুলে যায়, তাহলে আমরা অ্যাজ এ হোল বলতে পারি যে তার হৃৎপিণ্ডে কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তী 10 বছরে তার হার্টের সমস্যা হবে কিনা সেটা জানার জন্য কিন্তু তার কিছু হিস্ট্রি, কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য ডক্টরের কাছে আসা উচিত। আচ্ছা, আগামী 10 বছরে আমার হৃৎপিণ্ডে কোনো সমস্যা হবে কিনা সেটার জন্য তো অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো যখন আমরা চিকিৎসকের শরণাপন্ন হব, সাপোজ এই অবস্থায় এখন আমি একদম ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই, আপনাদের কাছে গিয়েছে যে আমার কোনো রকম ঝুঁকি আছে কিনা, তখন আপনারা আসলে কি ডায়াগনোসিস বা কি টেস্ট দিয়ে থাকেন যাতে আমি বুঝতে পারি যে আমার ঝুঁকি আছে কিনা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে অনেক রোগীরা এখন দেখা গিয়েছে যে হার্ট অ্যাটাক বা হার্টের যে কোনো রোগ কিন্তু 30 বছর বয়সের আগেও হয়ে যাচ্ছে। জন্মগত হৃদরোগ সেটা তো জন্ম থেকেই থাকে, সেটা আলাদা কথা। কিন্তু হৃদরোগের যে বিভিন্ন ক্যাটাগরি আছে তার মধ্যে সবথেকে বেশি কিন্তু মানুষ মারা যায় কিন্তু হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে। একত্রে বলা হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ। অর্থাৎ হৃৎপিণ্ডের পৃথিবীব্যাপী কিন্তু টোটাল 30 to 35% মানুষ কিন্তু মারা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে। এবং এই যে টোটাল হৃদরোগ, এর মধ্যে সবথেকে বেশি মারা যায় কিন্তু হার্ট অ্যাটাকে। তো তরুণ বয়সে হার্ট অ্যাটাক এটা বলতে বোঝায় যে 40 বছর বয়সের কম অথবা 30 বছর বয়সের কমে যদি কম বয়সের কোনো ব্যক্তির যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে সেটাকে আমরা বলবো তরুণ বয়সে হার্ট অ্যাটাক। তো তরুণ বয়সে কিন্তু আগে আমরা পেশেন্ট সাধারণত পেতাম না, কিন্তু ইদানিং বিভিন্ন কারণে বিশেষ করে আমাদের লাইফস্টাইলের বিভিন্ন পরিবর্তনের কারণে আমরা কিন্তু তরুণ বয়সে হার্ট অ্যাটাকের রোগী অনেক পেয়ে যাচ্ছি। তো এটার মূল কারণ হলো তাদের অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস বা অনিয়ন্ত্রিত লাইফস্টাইল বলতে আমরা কি বুঝি? অনিয়ন্ত্রিত লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস বলতে আমরা বুঝি যে আমরা যে স্বাস্থ্যকর ডায়েট প্ল্যান আছে, যেমন সুষম শাকসবজি অথবা দেখা যাচ্ছে ফ্রেশ ভেজিটেবলস, তারপরে শাকসবজি, এগুলো থেকে বের হয়ে এসে আমরা অনেকটা কিন্তু এখন ফাস্ট ফুডে আসক্ত। বিশেষ করে বিভিন্ন ধরনের প্যাকেটজাত এবং প্রসেসড ফুড খাই। এগুলোর ভিতরে হাই কনসেন্ট্রেশন সল্ট থাকে, অনেক বেশি লবণের ঘনত্ব বেশি থাকে, চিনির ঘনত্ব বেশি থাকে। এই দুইটা সাদা রঙের জিনিস কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত কালপ্রিট। আচ্ছা, আমি শুনেছিলাম যে তিনটা হোয়াইট পয়জন বলা হয় তিনটা জিনিসকে, একটা হচ্ছে চিনি, একটা হচ্ছে লবণ, আর একটা হচ্ছে কার্বোহাইড্রেট বা আমরা যেটা ভাত খেয়ে থাকি সেটা। তো চিনির আসক্তি থেকে কি হৃদরোগের ঝুঁকি বাড়ে?
অবশ্যই চিনির আসক্তি থেকে পারে। যেমন আমরা কিন্তু লবণের ব্যাপারটা সবাই জানি, কিন্তু চিনির ব্যাপারটা কিন্তু অতটা বেশি হাইলাইটেড হয় না। তো পৃথিবীর বিভিন্ন ইতিহাস ঘেটে দেখবেন যে লবণের ব্যাপারে মানে মানে চিনি বা চিনি শিল্পের যে ইন্ডাস্ট্রি তার অনেক বেশি শক্তিশালী, এই জন্য চিনি নিয়ে কিন্তু কোনো কথা হয় না। কিন্তু দেখুন সবসময় কিন্তু লবণ নিয়ে কথা হচ্ছে, লবণ খেলে প্রেশার বাড়ে, প্রেশার থেকে সেখান থেকে পরবর্তীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, হার্ট ফেইলিওর হতে পারে, কিন্তু চিনি নিয়ে কিন্তু কোনো কথা হয় না। কারণ চিনি ইন্ডাস্ট্রি অনেক শক্তিশালী, তো ওরা এই জিনিসটাকে অনেকটা হাইড করে রাখে, সেইভাবে অ্যাড করে না। কিন্তু চিনি জাতীয় যে কোনো দ্রব্যের গায়ে কিন্তু, যেমন সিগারেটের গায়ে কিন্তু লেখা থাকে যে ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান ক্যান্সার করে, কিন্তু কোনো জিনিসের মধ্যে চিনি থাকলে সেটার গায়ে কিন্তু লেখা থাকে না যে এটা খেলে আপনার ভবিষ্যতে হৃদরোগ হতে পারে, আপনার হার্ট অ্যাটাক হতে পারে, আপনার স্ট্রোক হতে পারে। তো এই জিনিসটা কিন্তু আমাদের আসলে বিভিন্ন চিনি জাতীয় দ্রব্যের গায়ে অ্যাড করা উচিত। সুগার ইন্ডাস্ট্রির কথা বললাম, এখন আমরা একটু কথা বলতে চাই অয়েল ইন্ডাস্ট্রি নিয়ে। তারা তো বিভিন্নভাবে নানানভাবে প্রমোট করছে যে এই সানফ্লাওয়ার অয়েল বা হচ্ছে মাস্টার্ড অয়েল, সরষের তেল, এগুলো যদি খাই অথবা অলিভ অয়েল যদি খাই তাহলে হচ্ছে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে আসে বা নাই বললেই চলে। তা কি আসলে শুধুমাত্র একটা অ্যাডভার্টাইজমেন্ট নাকি হচ্ছে এটাতে কোনো সত্যতা আছে? খুবই গুরুত্বপূর্ণ। আসলে তেল নিয়ে বিতর্কের শেষ নেই। বিভিন্ন সময় বিভিন্ন গবেষণাতে কিন্তু বিভিন্ন ধরনের যে তেলগুলোর কথা বললেন, সয়াবিন তেল, সরিষার তেল, সানফ্লাওয়ার অয়েল বা অলিভ অয়েল, বিভিন্ন তেল নিয়ে কথা হয়েছে। তবে যেই তেলই হোক না কেন, তেলের মধ্যে আসলে মানে কি মেশানো হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যেই তেলটা ইম্পোর্ট করি বা আমদানি করি তার সঙ্গে কি মেশানো হচ্ছে অথবা ট্রান্স ফ্যাটের পরিমাণ কতটুকু, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের হার্টের জন্য সবথেকে ক্ষতিকারক ফ্যাট হলো ট্রান্স ফ্যাট। যে কোনো তেলকেই যদি আপনি রেখে দিয়ে ওই একই তেলে যদি বারবার একই জিনিস যদি ডিপ ফ্রাই করেন বা একই তেলে ভাজা জিনিস বারবার খেলে সেগুলো কিন্তু ট্রান্স ফ্যাটে পরিণত হয়। আপনি আজকে আপনার সরিষার তেল হোক, সানফ্লাওয়ার অয়েল হোক, সয়াবিন তেল হোক, আজকে আপনি একটা মানে অনেক বেশি তেল দিয়ে কিছু ভাজলেন, সেই তেলটা তো আপনি ফেলে দিচ্ছেন না, সেই তেল দিয়ে পরের দিন ব্যবহার করলেন, তারপরের দিন ব্যবহার করলেন। এই যে হোটেলগুলোতে এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে পবিত্র মাহে রমজানের সময় একই তেলে বারবার ভাজা জিনিস আমরা খাচ্ছি। তো এই একই তেলে বারবার বা একই তেলকে যদি আমরা ডিপ ফ্রাই করি তাহলে সেখানে ট্রান্স ফ্যাট তৈরি হয়। এই ট্রান্স ফ্যাটগুলো হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তবে বলা হয়ে যায় যে সানফ্লাওয়ার অয়েল এবং অলিভ অয়েল হার্টের জন্য ভালো, এটা সয়াবিন তেল এবং সরিষার তেল অপেক্ষা ভালো। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন চলে আসে যে তেলের কোনো পরিমাণ আছে কিনা, যে কতটুকু তেল একজন সুস্থ মানুষ খেতে পারে? যেমন আমাদের ডায়েট চার্টে আমরা যদি আমাদের প্রধান তিনটি খাবারকে যদি ভাগ করি, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, কার্বোহাইড্রেট খেতে হয় 60 to 65% এবং বাকি যে 40% থাকে এখানে মোটামুটি 20% প্রোটিন এবং 10 to 15% অথবা হাইয়েস্ট 20% হচ্ছে অয়েল। অর্থাৎ আমাদের সারাদিনের যে খাবার সেই খাবারের মধ্যে আমরা ফ্যাট গ্রহণ করতে পারবো 15 থেকে 20%-এর মতো। তো এটা দিয়ে আপনি ক্যালকুলেট করতে পারেন একজন অ্যাডাল্ট হেলদি মানুষের তার ওয়েট অনুযায়ী তার 2000 থেকে 2500 কিলো ক্যালোরির মতো প্রতিদিন রিকোয়ারমেন্ট দরকার। তো এই রিকোয়ারমেন্টের 15 to 20% হচ্ছে ফ্যাট। আচ্ছা, আমাদের বিষয় থেকে একটু আলাদাভাবে একটা প্রশ্ন করছি, খুব ছোট করে জানতে চাচ্ছি যে শিশুদের ক্ষেত্রে যারা হচ্ছে মাত্র 6 মাস থেকে 1 বছরের শিশু, যাদেরকে মাত্র খাবারের সাথে আমরা পরিচিত করছি, তাদের ক্ষেত্রে তেলটা কি ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই ব্যবহার করা যাবে, তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা যাবে। আচ্ছা, এবার আমি চলে আসতে চাই ঘুম নিয়ে। আচ্ছা, তো হৃদরোগ যে বিষয়গুলো রয়েছে বা হৃদপিণ্ডের যে রোগগুলো রয়েছে তার সাথে আসলে একটা প্রপার ঘুমের কি সম্পর্ক আছে কিনা, বা যদি প্রপার ঘুম না হয় তাহলে কি হচ্ছে হৃদপিণ্ডের কোনো রকম ঝুঁকি আছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে আমাদের একজন অ্যাডাল্ট হেলদি পার্সনের 6 থেকে 8 ঘন্টা কিন্তু সাউন্ড স্লিপ দরকার। সাউন্ড স্লিপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি হয়তো 10 ঘন্টা বিছানায় শুয়ে আছেন কিন্তু সাউন্ড স্লিপ হচ্ছে না, মানে ঘুমের মাঝখানে আপনার ডিস্টারবেন্স হচ্ছে, অথবা দেখা গেল আপনার স্লিপ অ্যাপনিয়া আছে, আপনি ঘুমাচ্ছেন 8 ঘন্টা কিন্তু আপনার স্লিপ অ্যাপনিয়া হয়ে আপনার হাইপোভেন্টিলেশন হচ্ছে বা হাইপার ভেন্টিলেশন হচ্ছে। স্লিপ অ্যাপনিয়ার কারণে আপনার ব্রেনে বা শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেন সরবরাহ কম হচ্ছে, এখান থেকে কিন্তু আপনার হার্টের সমস্যা হতে পারে। আগে কিন্তু আমরা স্লিপ অ্যাপনিয়া সম্পর্কে খুব একটা বেশি জানতাম না, কিন্তু বর্তমানে বিভিন্ন গাইডলাইনে স্লিপ অ্যাপনিয়া বা এই যে ঘুমের যে ডিস্টারবেন্স এটার প্রতি কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এবং স্লিপ অ্যাপনিয়া থাকলে এটা যদি আমরা কারেকশন না করি তার পরবর্তীতে কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং ঘুম কিন্তু আমাদের শরীরের স্ট্রেস হরমোন, বিশেষ করে কর্টিসল লেভেলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের হরমোনের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে।
এই জন্য পরবর্তীতে আমাদের উচ্চ রক্তচাপ এবং সেখান থেকে হার্টের যে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা ডক্টর অর্ণব, যাদের হচ্ছে আমরা তো জানি এখন নানান ধরনের জব সেক্টর রয়েছে, হচ্ছে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে দেখা যায় তাদের টাইম অনুযায়ী কাজ করতে হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা কাজ করছেন তারা তাদের টাইম মেনটেন করে রাত্রিবেলা হচ্ছে কাজ করছেন, রাতে কাজ করছেন এবং সকালবেলা হচ্ছে ঘুমাচ্ছেন, অথবা হচ্ছে নানান কল সেন্টারে যারা জেগে থাকেন, তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? তারা আসলে কিভাবে এটা মেনটেন করে চলবেন? না, আমাদের দেহের মধ্যে একটা ঘড়ি আছে যেটাকে আমরা দেহ ঘড়ি বলি, বা আমাদের একটা সার্কাডিয়ান রিদম থাকে। তো আমরা আসলে ঘুমের টাইমটা রাতে সৃষ্টিকর্তা রাত দিয়েছেনই ঘুমানোর জন্য, তো রাতে ঘুমালে এটা বেস্ট। কিন্তু কোনো কারণে যদি তার জব সেক্টরের কারণে যদি রাতে জেগে থাকতে হয়, তাহলে তার এই রিদমটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। কিন্তু এখন পরিবর্তন হয়ে গেলে এই 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইমে দিনে যদি 6 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপে যান তাহলে তার জন্য যথেষ্ট। অর্থাৎ নাইট শিফটে কাজ করে উনি যদি তার পরবর্তী সময়ে সকালবেলা সেভাবে হচ্ছে বডি সেটার সাথে সেটাকে অ্যাডজাস্ট করে নিলেই হবে। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি স্ট্রেসের ব্যাপারে। এখনকার তরুণরা তাদের ক্যারিয়ার নিয়ে হোক, পড়াশোনা নিয়ে হোক, নানান ধরনের কিন্তু স্ট্রেস থাকছে লাইফে। ক্যারিয়ার নিয়ে কি করবে না করবে নানান ধরনের প্রশ্ন তাদের মাথায় কিন্তু ঘুরপাক খায়। তো সেখান থেকে কি হচ্ছে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে কিনা, এই যে একটা মানসিক চাপ নিচ্ছে, সেটা কতটুকু হচ্ছে হৃদরোগের জন্য বা ঝুঁকি হতে পারে? অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখন কিন্তু বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এই যে স্ট্রেসফুল লাইফ, স্ট্রেস কিন্তু আমাদের শরীরের উপর একটা বিরূপ প্রভাব ফেলে এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরই কিন্তু বিরূপ প্রভাব ফেলে, বিশেষ করে হৃৎপিণ্ডের উপরে। আমি একটু আগে বললাম যে স্ট্রেসফুল কন্ডিশনে যখন আমরা থাকি তখন আমাদের শরীরে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন এবং কর্টিসল, এই বিভিন্ন ধরনের স্ট্রেস হরমোন, এই চারটাকে বলা হয় স্ট্রেস হরমোন, এই হরমোনগুলোর লেভেল বেড়ে যায়। এই হরমোনগুলো আমাদের হার্ট রেট বাড়ায়, হার্ট রেট বাড়লে আমাদের ব্লাড প্রেশার বাড়ে, এবং এই যে ব্লাড প্রেশার যখন বাড়ে তখন ব্লাড প্রেশার বাড়ার কারণে ব্লাড প্রেশারের যে টার্গেট অর্গানগুলো রয়েছে, যেমন ব্রেন, আমাদের চোখ, আমাদের লিভার, আমাদের কিডনি, আমাদের হৃৎপিণ্ড, সব কিছুকেই কিন্তু আস্তে 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 ক্ষতি করতে থাকে। এই জন্য ব্লাড প্রেশারকে বলা হয় কিন্তু নীরব ঘাতক। তো এই যে এবং এখান থেকে কিন্তু পরবর্তীতে এই যে স্ট্রেস যে হরমোনগুলো রয়েছে, এই হরমোনগুলো কিন্তু পরবর্তীতে তার সুগার লেভেল বাড়িয়ে দিয়ে ডায়াবেটিস করতেছে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে তার বিভিন্ন ধরনের অন্যান্য অর্গান ডিসফাংশন করতে পারে। তো স্ট্রেসের কারণে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া, এই রোগগুলোই পরবর্তীতে হার্টের ডিজিজ ক্রিয়েট করে। ডক্টর অর্ণব, আমরা কথা বলছিলাম যে স্ট্রেস বা মানসিক চাপ কিভাবে আসলে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাহলে প্রশ্নটা থেকে উত্তরটা আমাদের একটু নেওয়ার সময় চলে এসেছে। তাহলে কিভাবে আসলে আমরা এটাকে মানসিক চাপ যাতে না নিই এবং আমাদের হৃৎপিণ্ডের যে নানান রোগগুলো রয়েছে তার ঝুঁকি যাতে কমে যেতে পারে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? খুব গুরুত্বপূর্ণ। স্ট্রেস কমানোর জন্য কিন্তু অনেক সায়েন্টিফিক উপায় রয়েছে। তার মধ্যে একটা হলো রেগুলার এক্সারসাইজ। আমরা যদি সকালবেলা বা বিকালবেলা 30 মিনিট জগিং করি, অথবা আমরা যদি রেগুলার সুইমিং করি অথবা সাইক্লিং করি, মানে সাইকেল চালাই, তাহলে কিন্তু আমাদের ব্রেনে এক ধরনের হরমোন তৈরি হয় যেটার নাম হলো এন্ডরফিন। এই এন্ডরফিন কিন্তু আমাদের শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে এবং আমাদের মন থেকে বিভিন্ন স্ট্রেসফুল কন্ডিশনগুলোকে উধাও করতে সাহায্য করে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টা হলো যে এই যে আমরা যারা মুসলিম ধর্মপ্রাণ ব্যক্তি তারা কিন্তু রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়েন। তো এই যে নামাজ কিন্তু একটা যোগ ব্যায়ামের মতো, অথবা অন্য ধর্মের যারা আছেন তারা যদি রেগুলার ইয়োগা বা যোগাসন করেন, অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ যদি করা যায়, তাহলে কিন্তু মেডিটেশন এবং নামাজ কিন্তু একটা উত্তম মেডিটেশন। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, এখনকার তরুণরা কিন্তু হচ্ছে আমরা দেখছি নানান তরুণরা হচ্ছে জিমের প্রতি আসক্ত হচ্ছেন, ওয়েট লিফট করছেন, এবং এমন অনেক ঘটনা কিন্তু পত্রিকায় আমরা পেয়েছি যে হচ্ছে এরকম এক্সারসাইজ করতে গিয়ে বা জিম করতে গিয়ে হচ্ছে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গিয়েছে। তো এটা আসলে কিভাবে আমরা মেনটেন করব যে একজন তরুণ তার বিএমআই অনুযায়ী বা তার বডি মাস ইন্ডেক্স অনুযায়ী সে কতটুকু ওয়েট লিফট করতে পারবে বা কতটুকু জিম করতে পারবে এবং কতটুকু সময় ধরে করতে পারবে, যেটা আসলে তার হৃৎপিণ্ডের কোনো রকম ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে না? খুব গুরুত্বপূর্ণ। এখন আমার বডি স্ট্রাকচার বা আমাদের হাইট অনুযায়ী একটা ওয়েটের কিন্তু একটা নির্দিষ্ট ক্যালকুলেশন আছে, যেটা বিএমআই এর মাধ্যমে আমরা বের করতে পারি, এটা সবাই জানে। তো একজন মানুষকে ততটুকুই লোড দেওয়া উচিত যতটুকু তার হার্ট নিতে পারে। অর্থাৎ তার এই যে একদিনে গিয়েই যে আমি 200 কেজি ওজনের একটা ওয়েট লিফট করলাম তা কিন্তু না, আমাকে কিন্তু 5 কেজি, 10 কেজি, 15 কেজি এইভাবে আস্তে আস্তে কিন্তু বাড়াতে হবে। অর্থাৎ আমাদের হার্টের ক্যাপাসিটি অনুযায়ী আমাদেরকে কিন্তু এই ওয়েট লিফটিংটা করতে হবে। এখন হৃৎপিণ্ডের কোনো রক্তনালীতে যদি দেখা গেল যে কোনো প্লাগ থাকে, আনস্টেবল প্লাগ থাকে, তো হেভি ওয়েট লিফটিং করলে দেখা গেল যে প্লাগ যদি কোনো কারণে, মানে প্লাগ মানে হচ্ছে চর্বির দলা, বা দেখা গেল যে ব্লক, এই ব্লকটা যদি রাপচার হয়ে যায় তাহলে সেখানে কিন্তু হঠাৎ করে টোটাল
ভেসেলটা অক্লুড বা টোটাল ভেসেলটা 100% ব্লক হয়ে গিয়ে কিন্তু হার্ট অ্যাটাক করে, এটা একটা। এবং হার্ট অ্যাটাক থেকে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তো এই দুইটা জিনিস থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং যে যতটুকু পারে ততটুকুই কিন্তু ওয়েট লিফটিং করতে হবে। এবং আমি মনে করি একদিনে 15 মিনিট থেকে 30 মিনিটের বেশি আসলে জগিং এর কোনো, এবং আমরা কিন্তু জিম করার কথার ব্যাপারে যে মানে প্ররোচিত করি এটা না, আপনাকে নর্মালি 30 থেকে 40 মিনিট হাঁটলেই হবে। এবং আমরা বলি এখন কিন্তু মিনিমাল এক্সারসাইজের কথা বলা হয়েছে, বা দেখা গেল যে সপ্তাহে আমরা যদি 5 দিন 30 মিনিট করে এক্সারসাইজ করি, বা টোটাল সপ্তাহে যদি 150 মিনিট করাটা অবশ্যই হচ্ছে কি আমরা বলবো ক্যাপাসিটি অনুযায়ী বুঝতে হবে যে কতটুকু করতে হবে, এবং এটা পারসন টু পারসন ইন্ডিভিজুয়ালাইজড, সবার জন্য জেনারেলাইজড না। আচ্ছা, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একটু জানতে চাচ্ছি এই যে আমরা আজকে যে বিষয়গুলো সামগ্রিক একটা আলোচনা করলাম, যে হৃৎপিণ্ডকে আসলে কিভাবে সুরক্ষিত রাখা যায় বা হৃদরোগ থেকে কিভাবে প্রতিরোধ করা যায়, সেক্ষেত্রে আমাদের লাইফস্টাইলটা কিভাবে আমরা মডিফাই করতে পারি, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর লাইফস্টাইল বলতে বোঝায় স্বাস্থ্যকর জীবনযাপন। এটার মধ্যে আমাকে অবশ্যই কিন্তু আমাদের ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। আমি যদি এক প্লেটকে 4 ভাগে ভাগ করি, তার 4 ভাগের 2 ভাগ অর্থাৎ অর্ধেক আমাকে কিন্তু রঙিন জিনিসপত্র নিতে হবে। রঙিন জিনিসপত্র মানে রঙিন শাকসবজি এবং বিভিন্ন ধরনের ফ্রুটস। একটা প্লেট মডেলের অর্ধেকটা কিন্তু আমাকে খেতে হবে এই ফ্রুটস এবং ভেজিটেবল, এবং বাকি যে 2 ভাগ থাকলো সেই 2 ভাগের 1 ভাগ কিন্তু শুধুমাত্র শর্করা অর্থাৎ ভাত অথবা রুটি, একসাথে না কিন্তু। এবং বাকি যে একটা ভাগ থাকলো সেই 1 ভাগে আমাদেরকে নিতে হবে প্রোটিন জাতীয় খাবার, যেমন এটা হতে পারে মুরগির মাংস, ডাল হতে পারে, বিভিন্ন ধরনের শস্য দানা হতে পারে, এগুলো। তাহলে আমাদের কিন্তু খাবার দাবারের অধিকাংশ অংশ জুড়েই কিন্তু থাকতে হবে বিভিন্ন ধরনের ফ্রুটস এবং ভেজিটেবল। এবং কিন্তু ফ্রুটস এবং ভেজিটেবল আগে বলা হতো দিনে একবার খেলেই হবে, তা কিন্তু না। এখন বলা হচ্ছে আপনি যদি দিনে 4 বার খান তাহলে 4 বারই কিন্তু ফ্রুটস এবং ভেজিটেবল থাকা উচিত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এটা কমাতে হবে। আমরা বিভিন্ন ধরনের ডেস্ক জব করি, ডেস্ক জবে আমরা সাধারণত বসেই থাকি। তো এই বসে না থেকে হয়তো 15 মিনিট বসে থাকলাম, একটু হাঁটা চলাফেরা করলাম, অর্থাৎ মিনিমাম প্রতিদিন আমাদেরকে 30 মিনিট হাঁটা চলার মধ্যে থাকতে হবে। সেটা একটু জোরে হাঁটা হতে পারে, জগিং হতে পারে, সাইক্লিং হতে পারে। আচ্ছা, আমরা যেটা একদম শেষ পর্যায়ে এসেছি, আমি একটা ছোট প্রশ্ন আরেকটু করে ফেলতে চাই, সেটা হচ্ছে ধূমপান। যারা হচ্ছে এখন ধূমপানে একেবারে আসক্ত, এটা আমার এর মধ্যে তাদের, আচ্ছা ঠিক আছে, এটা একটু আমি উত্তরটা নিয়ে নিতে চাই। আমরা যে এই যে এখনকার তরুণরা বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যে আসক্ত, এগুলো থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে, বের হয়ে আসতে হবে। বিশেষ করে ধূমপান, মদ্যপান, এগুলো খুবই খারাপ। বিশেষ করে ধূমপান এবং প্যাসিভ স্মোকার যারা থাকে, ধূমপায়ীদের সাথে যারা ঘোরাফেরা করে, তারাও কিন্তু সেম ক্ষতির সম্মুখীন হন। অর্থাৎ কেউ বললো যে আমি ধূমপান করি না, কিন্তু তুমি এমন একজন বন্ধুর সাথে সারাদিন থাকো যে সারাক্ষণ ধূমপান করে, তাহলে কিন্তু দুজনের ক্ষতির পরিমাণ কিন্তু একই রকম হচ্ছে। এবং বিশেষ করে আমি শুনেছি যে প্যাসিভ স্মোকার যারা, প্যাসিভ ভাবে যারা হচ্ছে ইনহেল করছে, যারা তাদের ক্ষতির পরিমাণ কিন্তু আরেকটু বেশি, কারণ তাদের বডি সেটার সাথে সম্পূর্ণভাবে অ্যাডজাস্টেড নয়। তো আমাদের মতে যে এটা নিয়ে একটা আইন হওয়া উচিত, যে হচ্ছে যেহেতু হচ্ছে যারা নন স্মোকার রয়েছে তারাও কিন্তু সমপরিমাণে হচ্ছে ক্ষতির শিকার হচ্ছেন, এবং তাদেরও হৃদপিণ্ডের ঝুঁকি কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে। স্মোকিং করতে পারবেন না। এবং খুব সুন্দর করে আজকের বিষয়ে আপনি আলোচনা করলেন কিভাবে আমরা আমাদের হৃদপিণ্ডকে সুরক্ষিত রাখতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর অর্ণব আপনাকে, ডক্টর সনকলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।